নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলার নীতি নির্ণয় না দুর্নীতি। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। প্রথমেই আমাদের এ রাজ্যের বিরোধী দল মানে বিজেপির কথা বলছি। বিরোধী দলের যারা বিধায়ক, তাদের কি করুণ অবস্থা ভাবুন একবার। মার্শাল ডেকে বিধানসভা থেকে তাদের বার করতে হচ্ছে, সাসপেন্ড করতে হচ্ছে বিরোধী দলনেতা সহ অন্যান্য বিধায়কদের। বিজেপির প্রশ্ন যে কোনো প্রতিবাদ করা যাবে না। এই রাজ্যে তো বটেই, বিধানসভার মধ্যেও কেউ ভয়েস আউট করতে পারবে না, এটা হচ্ছে বিজেপির বক্তব্য। কিন্তু তার থেকেও বড় বক্তব্য হচ্ছে ভোট তো চলে এলো প্রায়, এই বছরের শেষে বিহারে ভোট, তারপর সামনের বছরই কিন্তু বাংলা সহ আসাম সহ বিধানসভা নির্বাচন। কিন্তু বিজেপি শুধু হিন্দুত্ব নিয়ে আর দল বদল নিয়ে সংগঠন কোথায়, কি হবে বিজেপি? এই নিয়েই নীতি নির্ণয় না দুর্নীতির আজকের পর্ব। সত্যি কি বিরোধী দলের তকমা আদৌ বিজেপির থাকবে 2024-এ? ক্ষমতায় আসা তো দিবা স্বপ্ন বলা যায়, আর ইংরেজিতে যদি আমি বলি নাইট মেয়ার বলা যায়। আমাদের আজকের অতিথি যিনি আছেন, আমার পাশে বসে আছেন অরিজিৎ মুখার্জি, বিজেপির রাজ্য মুখপাত্র। অরিজিৎ, নাইট মেয়ার মানে দুঃস্বপ্ন নাকি দিবা স্বপ্ন? তোমরা 2026-এ নাকি ক্ষমতায় আসবে, এখানে তোমরা মোটামুটি একটা এজেন্ডা তৈরি করছো, হিন্দুত্ব পরে ঘুরছো। আমি গর্বিত হিন্দু পরে শুভেন্দু অধিকারী তৃণমূলের এক্স প্রোডাক্ট ঘুরছে, সবাই দেখেছেন, আপনার দর্শকরাও দেখেছেন। তো এই এজেন্ডা নিয়ে তোমরা কি ভাবছো 2026-এ আপের মতো সাফ হয়ে যাবে এখানে, তৃণমূলকে সাফ করে দেবে? দেখুন, ওই শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা, আপনি এক্ষুনি বললেন তিনি বোধহয় তৃণমূলের এক্স প্রোডাক্ট, এই কথাটা ব্যবহার করলেন। আমি কন্ডেম করছি। আমি একটাই কথা বলবো, আমি কন্ডেম করছি। তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি এসছেন, তৃণমূল ওনাকে বিতাড়িত করেন। আমি শুধু একটাই কথা বলবো, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় নন্দীগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কত ভোটে হারিয়েছিলেন, এটা আমরা বলছি না, নির্বাচন কমিশন রিপোর্ট দিয়েছে। লোডশেডিং করে জিতছো তো, নির্বাচন কমিশন রিপোর্ট দিয়েছে, করে জিতছো, কোর্টে প্রমাণ হবে। দেখুন, আমি একটাই কথা বলবো, এই বাংলার বুকে আপনি প্রথমেই যে বক্তব্য রাখলেন যে আজকে দুজন বিজেপি বিধায়ককে কার্যত মার্শাল ডেকে বহিষ্কার করে। দেখুন, আমি একটা কথা বলি, আজকে বিজেপিকে মানুষের পছন্দ হতে পারে না পারে, কিন্তু তারা বিধায়ক যে আপনি নামটা ব্যবহার করছেন, তার আগে যে ব্যাপারটা নামটা ব্যবহার করছেন বিধায়ক নামের আগে, তো সেই জায়গায় বিধায়কটা তারা কি করে হলেন? মানুষের ভোটে জিতে। তার মানে তাদেরকে বার করে দেওয়া মানে যে মানুষগুলো তাদেরকে ভোট দিয়েছে তাদেরকেও ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া বা তাদের মুখটা বন্ধ করে দেওয়া। বিধানসভায়, লোকসভায় যারা আমরা বিধায়ক যারা যাই, একটা ডেকোরাম বলে কথা থাকে, তাই না? একটা আচরণ বিধি বলে কথা থাকে। স্পিকারের সামনে স্পিকারের কাগজ ছুটছ বেলে নেবে, এটা কি আসলে কি এটা কি ধরনের ডেকোরাম? সভা বলুন, মানুষ কি ভোট দেয় এটা করার জন্য নাকি কথা বলার জন্য? আপনার বলো, আপনি শুনুন তাহলে। এই বিধানসভা হোক লোকসভা হোক, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়ের এগেনস্টে মাননীয় স্পিকারের উল্টো দিকে দাঁড়িয়ে যেভাবে কাগজ ছুঁড়েছিলেন বামফ্রন্টের আমলে, এবং তার সঙ্গী সাথীরা যেভাবে বেঞ্চ ভাঙচুর করেছিল, সেই ভিডিও কেন, সেই খবর সমস্ত মিডিয়া দেখিয়েছে সেই সময়। দেখুন, আমি একটা কথা বলি, বিধানসভা অবশ্যই গণতন্ত্রের পীঠস্থান, সেখানে প্রতিবাদ চলবেই। সেখানে যদি কেউ প্রতিবাদ করতে যায়, তাদেরকে দিনের পর দিন আমরা দেখলাম বিরোধী দলনেতা সহ আরো কয়েকজনকে যেভাবে মানে তাদের বিরোধিতা করে তাদেরকে বিধানসভা থেকে চুপ করিয়ে দেওয়ার খেলা হলো। এই রাজ্যে বিরোধী স্বরকে সম্পূর্ণভাবে হত্যা করা, কার্যত ক্ষমতার অলিন্দে গিয়ে বিরোধী স্বরকে হত্যা করা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে। আজকে 24 ঘন্টার কাছাকাছি হয়ে গেল যাদবপুরের বুকে আজাদ কাশ্মীর, আজাদ মণিপুর, আজাদ জসিমির এ সমস্ত স্লোগান উঠছে। আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যাদবপুরটা কি ভারতের বাইরে নাকি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী। তার পুলিশ, তার সরকার গিয়ে গ্রেপ্তার করতে পারছে না, তার নেতারা ঢুকতে পারছে না সেখানে। আমি আবার বলছি, এসএফআই নয়, গ্রেপ্তার করছে না মুখ্যমন্ত্রীর পুলিশ, কিন্তু বিজেপি বিধায়কদেরকে সেখান থেকে বিধানসভা থেকে বার করে দেওয়ার জন্য, বিরোধিতা শুরু করার জন্য তাদেরকে বার করে দেওয়ার প্রচেষ্টা চলছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করুন, দেখুন, তিনি 1 নম্বর হচ্ছে ব্যর্থ মুখ্যমন্ত্রী, 2 নম্বর হচ্ছেন ব্যর্থ প্রশাসক। আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না পারে, একদম একদম আমাকে এক প্রশ্ন করতে দাও। আমি দুটো টার্ম ইউজ করলে, ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ প্রশাসক, আমি পরে আসবো। একদম ব্যর্থ মুখ্যমন্ত্রী কেন বলছো? যে কটা নির্বাচন হয়েছে, লোকসভা, বিধানসভা, উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, যাই হোক,
তোমরা এক্ষুনি বলবে শান্তনুদা মানুষ ভোট দিতে পারে না, সব পুরনো এজেন্ডা নিয়ে ওসব বেকার কথা বলো না। কিন্তু কথা হলো যদি ব্যর্থ মুখ্যমন্ত্রী হয়ে থাকে মানুষ ভোট দিচ্ছে কেন? না দেখুন, তাহলে নরেন্দ্র মোদীকে মানুষ ভোট দিচ্ছে কেন? ওনারা তো বলেছেন বিজেপি। আমি তো ব্যর্থ প্রধানমন্ত্রী বলছি না, কিন্তু মানুষ তো বলছে না। আমি কি বলছি, মুখ্যমন্ত্রীকে কেন ব্যর্থ মুখ্যমন্ত্রী বলছি, এবার আমি আপনার উত্তর বলো বলো। এই বাংলার বুকে আপনি দেখেছেন বিগত দিনে লাগাতার পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে, কে বলেছিল পার্ক স্ট্রিটের ঘটনা খুব ছোট ঘটনা? আমি আবার বলছি, এই রাজ্যের বুকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই কারণে বললাম মুখ্যমন্ত্রীর সাথে সাথে ব্যর্থ প্রশাসক, কারণ এই রাজ্যে আমি বলছি এই রাজ্যে নারী নির্যাতন যেভাবে বেড়ে চলেছে, এই রাজ্যে যেখানে শিল্প ভূ লুণ্ঠিত, এই রাজ্যে শিক্ষা চপমুড়ি শিল্প ভাজছে, এই রাজ্যে কাশফুলের বালিশ বানাচ্ছে শিক্ষিত বেকাররা, এই রাজ্যের বুকে স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ কোমায় চলে গেছে, মর্গে ঢুকে গেছে, মর্গে পরিণত হয়েছে স্বাস্থ্য দপ্তর। একটা নার্সিংহোমের মধ্যে একটা নার্স কাম ডাক্তার, সে হত্যা হচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পুলিশ, এই পুলিশ মন্ত্রীর পুলিশ, সে কিনা গ্রেপ্তার হচ্ছে প্রমাণ লোপাটের অভিযোগে। আবার সেই মুখ্যমন্ত্রীর পুলিশ তৎপরতা দেখিয়ে তোমাদের কেন্দ্রীয় এজেন্সি যা করলো একই বললো, সেই যে করেছে তাকে গ্রেপ্তার করলো এবং তার ফাঁসি চাইলো রাজ্য সরকার। বলো দেখুন, সেই পুলিশ কাউকে গ্রেপ্তার করবে, এটা কি তার এটা দায় নয়? মানে তারা উচিত নয় এটা গ্রেপ্তার করা? আপনি বলুন না, তারা কি এমন মহৎ কাজ করছে? এটাই তো তার কাজ, রাজ্যে ক্রিমিনালদেরকে গ্রেফতার করা, যারা ধর্ষক তাদেরকে শাস্তি দেওয়া, গ্রেফতার করে। আপনি বলুন উত্তরপ্রদেশের বুকে টেররিস্টরা যারা নারীরা খুব সুরক্ষিত উত্তরপ্রদেশের বুকে। আমি বলছি শুনুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানকার যারা দুষ্কৃতী তারা থানায় গিয়ে অস্ত্র জমা দিয়ে সারেন্ডার করতে বাধ্য হয়, আর এই বাংলার বুকে পুলিশ মার খায়। আপনি বলুন দুষ্কৃতীদের কাছে পুলিশ কেন মার খাবে? আজকে বলুন শিক্ষামন্ত্রীটা তো বাংলার শিক্ষামন্ত্রী, আজকে ব্রাত্য বসুর ওপর যে অ্যাটাক হলো, হ্যাঁ ব্রাত্য বসুর বিরুদ্ধে আমরা কথা বলি, আগামী দিনেও বলবো উনি ব্যর্থ শিক্ষামন্ত্রী, কিন্তু ব্রাত্য বসুর ওপর যেভাবে হামলা হলো, এই বাংলায় মাও মাকু দেশদ্রোহীদের কারা পুষছে? আমাদের এইখানেই প্রশ্ন। সমর্থন করছো? আমি বলছি সেটাই তো বিরোধিতা করছি, যে যারা হামলা করেছে তাদের কেন গ্রেপ্তার করলো না মুখ্যমন্ত্রীর পুলিশ? আমাদের এইখানেই প্রশ্ন। তার মানে মুখ্যমন্ত্রী ব্যর্থ। আর সব থেকে বড় কথা দেখুন, এই যে দুর্নীতির কথা আপনি বললেন শোয়ের শুরুতে, আমি একটাই কথা বলি, এই বাংলার বুকে দুর্নীতির সব থেকে বড় মাথাকে, এটা কিন্তু আমরা বলি, বিজেপি বলেন। আপনার মনে থাকবে তৃণমূল কংগ্রেসের একজন মুখপত্র আছেন নাম করা, আমি বলতে চাইছিলাম না তাও বলছি, কুণাল ঘোষ। সেই কুণাল বাবু বলেছেন সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম। আমি কথা বলে কিছু হবে না। দেখুন বলেছে, তারপর অনেক নির্বাচন হয়েছে, অনেক কিছু বলতে শোনা গেছে। আমাদের এই অনুষ্ঠানে এসে তৃণমূলের অনেক মানুষজন বলেছে, অনেক কিছু তোমাদের দলের বলেছে, বামফ্রন্টের বলেছে, কিন্তু মানুষের ভরসা কিন্তু ওই ভদ্রমহিলার ওপর অটুট। মানুষের ভরসা ভদ্রমহিলার ওপর, সেটা তো দিল্লি নির্বাচনে কেজরিওয়ালজি প্রমাণ করলেন। দিল্লি নির্বাচনে বললেন, আমি বলছি তো দিল্লি নির্বাচনে কি হয়েছে, দিল্লি নির্বাচনে সম্পূর্ণভাবে এই যে বাংলার সিকিউরিটি কোল্যাপস, এই যে রোহিঙ্গা ঢুকে পড়া, এইটা এবং যে দুর্নীতি সমানভাবে সমান্তরালভাবে, এই মানিশ সিসোদিয়া থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল যে আবগারি কেলেঙ্কারির অভিযোগে জেলে যাওয়া, এবং তার বিরুদ্ধে কিছু প্রমাণ না উঠলে কোর্ট তাদেরকে বেল দিয়ে দিত। আমার কথা হচ্ছে, সেটা বলার পর মুখ্যমন্ত্রী আমার সাথে আছেন, বাংলার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছিলেন, তারপরে কেজরিওয়াল সাফ হয়ে গেলেন। শুনুন, মানুষ ডেফিনেটলি বিজেপি বাংলায় এসছে, তারা লড়াই করেছে, একবারেই কেউ জিতে যায় না, তাকে সংগঠন তৈরি করতে হয়। কিন্তু এই বাংলার বুকে লাস্ট নির্বাচনে আপনি বলুন তো, তৃণমূলের ভোট পার্সেন্টেজের সাথে বিজেপির ভোট পার্সেন্টেজ কত শতাংশ ডিফারেন্স? এই তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে একটা সম্প্রদায়ের ওপর নির্ভর করে ভোটে লড়ে, তারা মানুষের উন্নয়ন করে না। তারা কি ডিসাইডার নাকি? তুমি জানো না বলছো? না ডিসাইডার তারা তৃণমূল করছে, তাদেরকে ডিসাইডার। আমি বলছি তুমি সংখ্যালঘু ভোটের কথা বলছো, কিন্তু তোমাদের বিরোধী দলনেতা, আমি আবারও বলছি, এক্স তৃণমূল প্রোডাক্ট, সে টি শার্টে লিখছে আমি গর্বিত হিন্দু। ঠিকই লিখেছেন, আমি গর্বিত হিন্দু, তাহলে অন্য সম্প্রদায়ের মানুষও লিখবে আমি গর্বিত, থাকবে, লিখতেই পারে। কিন্তু বাংলার বুকে কোনো এজেন্ডা হতে পারে আমি গর্বিত হিন্দু। বাংলার বুকে লাভলি খাতুন কারা? বাংলার বুকে যে রত্না বিশ্বাস দাঁড়িয়ে বলে যে আমরা ভোটার কার্ড করে দেবো,
বাংলার বুকে সম্পূর্ণভাবে জেহাদি রোহিঙ্গারা গিয়ে ভোট দিচ্ছে কি সাদ শেখ নাকি মিডিয়া দেখাচ্ছে আমি বলছি না, আমি কোট আনকোট বলছি। তাহলে বাংলার বুকে এক একটা খাগড়াগড়, এক একটা ভূপতিনগর কারা তৈরি করলো শান্তনুদা? আমার খুব পরিষ্কার বক্তব্য, কাট আনকাট বলছি। আজকে বাংলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের লড়াই, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই, কিন্তু আজকে রাষ্ট্রের সুরক্ষার জন্য সম্পূর্ণভাবে যে সিকিউরিটি কোলাপস বাংলার বুকে দেখা যাচ্ছে, বাংলার সিকিউরিটি এজেন্সিগুলো কি করছে, সিআইডি কি করছে? আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেলিজেন্স ফেল করেছে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি ক্ষমতা ছেড়ে দিন, আমাদের হাতে তুলে দিন, না হলে কেন্দ্রীয় সরকারের হাতে দিন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে যাদবপুর আমরা ঠান্ডা করে দেবো। আমি অন ক্যামেরা বলছি, আমাদের সরকার ঠান্ডা করে দেবে। তোমার বিধায়ক আমি বলছি ওপেন মিটিং করে বলেছে আমরা কোর্টে গিয়ে আইনের সাহায্য নিয়ে যাদবপুর ঠান্ডা করে দেবো, কারণ বাংলার বুকে যাদবপুর ইউনিভার্সিটিটা কিন্তু ভারতবর্ষের বুকে, নো ডাউট। এবং তোমার সঙ্গে আমি একমত। আপনি আপনার ক্যামেরার সামনে আমি বলি যে এটা যারা ভাবছেন যে এই লাগাতার মাও মাকু বামপন্থী দেশদ্রোহীরা যারা ভারতের বুকে দাঁড়িয়ে বলছেন আজাদ কাশ্মীর চাই, তাদের মনস্কামনা কোনোদিনও পূর্ণ হবে না। আর কোন শাসক দল, কোন রাজ্যের শাসক দল পিএফআই কে সমর্থন করে, যার জন্য কেন্দ্রীয় এজেন্সি এসে পিএফআই এর অফিস বন্ধ করে বাংলার বুকে? আমি আবার বলছি, এটা দিস ইজ আ লার্জার কনস্পিরেসি শান্তনুদা। এটা শুধু রাজনৈতিক একটা অ্যারাউন্ডেড ব্যাপার নয়। আপনাকে মনে রাখতে হবে, ন্যাশনাল সিকিউরিটি যেখানে কোলাপস করে সেটা ভয়ঙ্কর জায়গা ভারতবর্ষের জন্য। এবং আপনি বলুন কেন বিএসএফ কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি দিচ্ছে না? আমরা তো বারবার বলছি কাটাতার লাগাবে বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছেন না। বিএসএফ এরিয়া ডমিনেশনের জায়গা বানানোর চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন। আমার কথা হচ্ছে, এই বাংলাটা কি ভারতবর্ষের বাইরে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে শুরু করে অন্যান্য জায়গায় দেশদ্রোহীদেরকে শান্ত করতে পারেন না, তাদেরকে গ্রেপ্তার করাতে পারেন না, আর বিজেপির বিধায়কদেরকে বিধানসভা থেকে বার করে দিয়ে ওনার প্রমাণটা কি করতে চান? উনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী শুধু নন, উনি একজন কনস্পিরেটর প্রমাণ করছেন নিজেকে। আমি আবার বলছি, এই বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই থাকতে পারে, কিন্তু আশা করব যারা সেদিন শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণ চালিয়েছিল তাদের কলার ধরে টেনে জেলে ভরা হবে এবং তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করতে হবে, যারা এই আজাদ কাশ্মীরের স্লোগান দিচ্ছে। বেশ অরিজিৎ, আমরা যাদবপুর নিয়ে নিশ্চয়ই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কখনোই এই ঘটনা একটা শিক্ষাঙ্গন, সেখানে আমরা প্রত্যেকে পড়াশোনা করতে যাই, আমাদের স্বপ্ন থাকে যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা রিনাউন্ড ব্র্যান্ডেড জায়গায় আমরা পড়াশোনা করি। এই ঘটনা কখনোই আমরা সমর্থন করি না। কিন্তু অরিজিৎ, আমরা যেখানে তোমার জিজ্ঞেস করছিলাম 2026-এ ভোট তো চলে আসছে, তোমাদের সংগঠনের তো সংগঠনের নেই, তো বোধ হয় দিবাস্বপ্ন হবে। যাই হোক, তো ক্যান্ডিডেট পাবে 294টা ক্যান্ডিডেট দিতে পারবে? আমি আপনাকে না, আমি শেষ করে নিই, তারপর তোমার বলতে সুবিধা হবে। আর দ্বিতীয় কথা, তোমরা এই যে ধরো যারা চুটকা ছাটকা, তোমাদেরই কথা আর কি, যারা টিকিট পাবে না, তো যারা তৃণমূলের প্রতিষ্ঠান বিরোধিতা, নিশ্চয়ই একটি দল যখন বড় হয় তার অনেক শাখা প্রশাখা থাকে, লবি সাব লবি থাকে, তোমাদের দলও আছে, কিন্তু তোমাদের ক্যান্ডিডেট পেতে গেলে আবার যারা টিকিট পাবে না তৃণমূল থেকে বিজেপিতে এলে তাদেরকে টিকিট দেবে নাকি? দেখুন, বীরভূমের অনুব্রত কাজলের লড়াই, ভাঙড়ের আরাবুল শওকাতের লড়াই, এরকম লাখো লড়াই আপনাকে আমি উদাহরণ দিয়ে দেবো, পিসি ভাইপোর লড়াই, সব উদাহরণ আপনাকে দিয়ে দেবো। তোমাদের দলের লড়াই নেই? আমি একটা কথা বলি, তো তোমাদের লড়াই বলছো, সাংগঠনিক দক্ষতা যদি না থাকতো, লাস্ট নির্বাচনে বা বিগত নির্বাচনগুলোতে মুখ্যমন্ত্রী ভবানীপুর বিধানসভার 5টা ওয়ার্ডে পরাজিত হয়েছেন, 3টে ওয়ার্ড থেকে ভোট মেকআপ করে জিতেছেন ববি হাকিমের দৌলতে, একটি বিশিষ্ট সম্প্রদায়ের ভোটে তিনি জিতেছেন। এটা আমি বলছি না, মিডিয়া দেখাচ্ছে, বিভিন্ন নেতারা বলছে। দেখুন, আমি খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের ওবিডিয়েন্ট স্টুডেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেইবার কাগজ ছুঁড়ে, বলেছিলেন এই বাংলায় অবৈধ অনুপ্রবেশ ঘটাচ্ছে বামপন্থীরা। আমার খুব পরিষ্কার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেই সময়, সেই একই দোষে দুষ্ট কেন নিজে হচ্ছেন? আমার তো পরিষ্কার বক্তব্য, আপনি গোটা ভবানীপুর বিধানসভার 5টা ওয়ার্ডে কেন পরাজিত হলেন? নিজের বিধানসভায়, আজকে নন্দীগ্রামে নয়, আপনি বিভিন্ন অভিযোগ করছেন, আপনি ভবানীপুর বিধানসভায় 5টা ওয়ার্ডে পরাজিত হয়েছেন। দেখুন, যদি বিজেপির সাংগঠনিক দক্ষতা না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় 5টা ওয়ার্ডে বিজেপি যেত না। এবং গোটা বাংলার বুকে 9%-এর ডিফারেন্স ছিল, মাত্র 8-9%-এর, হয়তো আমি যদি খুব ভুল না হই। তাহলে এবার ভবানীপুরে কি বলতে চাইছো তুমি? এবার 26-এ ভবানীপুরে জিতবে তোমরা? এবারের ভোটটা সম্পূর্ণ অন্য রূপে হচ্ছে। ভবানীপুর তো ছেড়ে দিন, আমি বলছি বিজেপিকে যারা ভাবছে বিরোধী দলে বসবে, তারা সত্যি দুঃস্বপ্ন দেখছে। বিজেপি সরকার করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দল, আমি বলছি দায়িত্ব নিয়ে আপনাকে, সরকার করছে বিজেপি বাংলায়, এবং তার জন্যই প্রতীক জৈনের আশ্রয় নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে ওই ট্যাক বলেছিলেন না, এই প্যাক, এখন প্রতীক জৈনের আশ্রয় নিতে হচ্ছে কেন হঠাৎ করে নবান্নে ডেকে? আমি একটাই কথা বলি, শান্তনু দা, কখনো পারিবারিক বিবাদ যে যাদের খুশি থাকতে পারে, বড় দল
তারা তো আবার রাজ্যের সর্বভারতীয় দল, তাদের আবার রাজ্যভিত্তিক সর্বভারতীয় সভাপতি হয়। তো যাই হোক, ওই গরুর গাড়ির হেডলাইন সভাপতিকে তোমাদের সভাপতিকে তোমাদের সভাপতি ঠিকই করতে পারছো না। দেখুন আমাদের দল, আমাদের আগে উত্তরটা দাও, আগে উত্তরটা দাও, আগে উত্তর দিচ্ছি, বলো, উত্তর দিচ্ছি। বলো। আমাদের দলটা তো ওয়ান ম্যান আর্মি নয়, আমাদের দলটা সাংগঠনিক দল। আমাদের অনেক বড় দল গোটা ভারতবর্ষের বুকে, তার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। আমরা না ওই সিন্ডিকেট বাহিনী চালাই না, তৃণমূল কংগ্রেস ফিল্টার সাব ফিল্টার করে হবে না। দেখুন আমাদের সবকিছুর একটা তথ্য পরিসংখ্যান মারফত আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়, কেন্দ্রীয় দল। কিন্তু আমরা তো একটা রাজ্যে সীমাবদ্ধ নই, তো একজন বলে দিল আর হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়, সময় লাগে। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, বিজেপির সভাপতি কেন ডিক্লেয়ার হচ্ছে না, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস, বাম এরা অত্যন্ত চিন্তিত। আপনার একটা কথা মনে থাকবে শান্তনুদা, এই বিগত দিনে এতদিন বামফ্রন্টের দেখা পাওয়া যায়নি। এই লোকসভা ভোটে 12টা সিটে ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে বামফ্রন্ট জিতিয়েছিল। আমি আপনাকে তথ্য পরিসংখ্যান, একদিন যদি আমায় ইনভাইট করেন আমি আপনাকে তথ্য সহ পরিসংখ্যান শোতে দিয়ে দেবো, শোয়ের মাঝে দিয়ে দেবো অন ক্যামেরা। আমি একটাই কথা বলবো, এই বাংলার বুকে এই হঠাৎ বামেদের বারবারন্ত আবার এই কদিন শুরু হলো, কারণ বামেদেরকে প্রাসঙ্গিক করার খেলা শুরু হয়েছে শান্তনুদা। বামেরা যদি প্রাসঙ্গিক হয়, তাহলে এই যে তৃণমূল বিরোধিতা, প্রাসঙ্গিক হলে তোমাদের সঙ্গে সেটিংটা বোঝা যাবে। আরে কিসের সেটিং? এই দেখুন সেটিং কার সাথে কার, সেটিংটা বোঝা যাবে না। সেটিং তো কার সাথে কার, ওই সিপিএমুলের সেটিং। বলছেন সীতারাম ইয়েচুরির সাথে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং, ফিশ ফ্রাই খাওয়া সেটিং অপোজিশন, ইন্ডিজোটের সঙ্গী রাহুল গান্ধীর তত্ত্বাবধানে। দেখুন আমরা একটা কথা বলি, সেটিং কে কার সাথে মানুষ প্রমাণিত। এই এতবার বিজেপি কিন্তু এই বাংলার বুকে বিরোধী আসনেই বসেছে এবং সমানে সমানে তৃণমূলকে টক্কর এবং 26-এ বসবেও। আমি আবার বলছি 26-এ বসবে না, 26-এ তৃণমূল বিরোধী দলে থাকবে কিনা সেটা সন্দেহ, কারণ বিজেপি সরকার করছে বাংলায়। আমি আবার বলি তৃণমূলের দলের একাধিক নেতা বাইরে থাকবে না, জেলের ভেতরে থাকবে, সে তো কেন্দ্রীয় এজেন্সি ঠিক করবে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। তারা তোমাদের প্রার্থী হবে না তো? দেখুন আমি একটা কথা, তারা তোমাদের প্রার্থী হবে না তো? আমরা কিন্তু বলার সাহস রাখি শান্তনুরা, যে আমাদের বিজেপিতেও দেখুন, আমরা কখনো বলি না যে কোনো মানুষ বিজেপিতে খারাপ নয়। একটা বড় দল, সেখানে বহু মানুষ আসে, তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তদন্ত হবে, কোর্ট যদি রায় দেয় তাকে জেলে যেতে হবে। বিজেপির উচ্চ নেতৃত্ব তার পাশে দাঁড়াবে না। কিন্তু এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেন কেষ্ট কিছু করেনি, ও কিছু করেনি। আমার কথা হচ্ছে, আরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না থাকলে, অভিযোগ আর চার্জশিট, আরে ডেফিনেটলি জ্যোতিপ্রিয় মল্লিক কি কারণে জেল খাটছে? আজকে অনুব্রত মণ্ডল এত বছর কেন জেল খাটলো? সাইগাল হোসেন কেন জেলে গেল? আমার কথা হচ্ছে এই বাংলার বুকে একাধিক তৃণমূলের নেতা, তাদের বিরুদ্ধে কেন অভিযোগ উঠলো? কেন রাজীব কুমারকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন? কোন রাজীব কুমার? আমি কিন্তু নিজে বলছি না, এটা কোর্ট অ্যান্ড কোর্ট বলছি। কোন রাজীব কুমার? যে সারদা কাণ্ডে এভিডেন্স ট্যাম্পারিং এ অভিযুক্ত রাজীব কুমার, তার বিরুদ্ধে অভিযুক্ত বলছি, অভিযোগ প্রমাণিত নয়, অভিযুক্ত। আমার কথা এখানেই যে তার পাশে অভিযোগ যদি প্রমাণটা সঠিক হোক বা ভুল হোক, সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার পাশে দাঁড়ালেন? তিনি কেন বললেন না যে রাজীব তুমি যাও, নিজেকে নির্দোষ প্রমাণ করে এসো, তারপর আমি তোমার পাশে দাঁড়াবো? তার মানে সম্পূর্ণভাবে সাংগঠনিক থেকে শুরু করে সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে তার দলকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। এই বাংলার বুকে যারা বলি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এই নির্বাচনের পর আপনি বলছিলেন তিনি এত ভোট পেয়ে জিতেছেন, আমিও শ্রদ্ধা জানাই, রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমারও মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলে থাকি। কিন্তু আপনার কি দায় বর্তায় না যে কামদুনির যে মেয়েটা ধর্ষিতা হয়েছে, পার্কস্ট্রিটের যে মেয়েটা ধর্ষিতা হয়েছে, বা অভয়া যে ঘটনা, বা তারপরেও যে ছোট ছোট বাচ্চা মেয়েদের ওপর নারী নির্যাতন হচ্ছে, তারপরেও আপনার পুলিশ কোনো স্টেপ নিতে পারছে না? আমার খুব পরিষ্কার বক্তব্য, এই বাংলার বুকে কদিন আগে দেখলেন যে একটা গাড়ি ওইভাবে তাড়া করে রাত্রিবেলা দুষ্কৃতীদের হাতে মেয়েটা মারা গেল অ্যাক্সিডেন্ট করে। আমার খুব পরিষ্কার কথা, এই বাংলায় পুলিশের কাজটা কি? শুধু পুলিশের কাজটা এটাই যে দাঁড় করিয়ে ভোটের সময় শাসক দলের নেতাদেরকে সহায়তা করা, কি করে তারা ছাপ্পা মেরে ভোটে যেতে? ভোট তো কেন্দ্রীয় বাহিনী করায়। কেন্দ্রীয় বাহিনীটা কার কন্ট্রোলে থাকে শান্তনুদা? কেন্দ্রীয় বাহিনী বাংলার বুকে কার কন্ট্রোলে থাকে? ইলেকশন কমিশন, শোনো বিধান, তুই যে বিধানসভার কথা বলছো, ইলেকশন কমিশনার যে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার, তোমাদের হোম মিনিস্ট্রিতে আগে ছিল। দেখুন ইলেকশন আমাকে বলতে দাও, মুখ্যমন্ত্রী ওপেন মিটিং এ বলছেন জ্ঞানেশ কুমার তোমাদের লোক। 2 নম্বর বলছেন শেষ পর্যন্ত ভোটার লিস্টে তোমরা ভাবছো হরিয়ানা, মহারাষ্ট্র আর দিল্লিতে যা করেছো বেঙ্গলেও তাই করবে। এত বড় তোমাদের সাহস? দেখুন তুমি ভাবছো যে এখানে ওই রাজ্য আর বাংলা এক সম্ভব? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে সম্ভবত নেতাজি ইন্দোরে, আমি যদি খুব ভুল না হই, প্লেসটা ভুল হতে পারে আমার,
তিনি মঞ্চ থেকে বললেন দিল্লিতেও এরকম করেছে, অন্য রাজ্যেও এরকম করেছে, আমরা করতে দেবো না। আমার কথা হচ্ছে ভুতুরে ভোটার কোত্থেকে নিয়ে এলে? আমি বলছি তো এ তো ভুতুরে তোমারই তো, ভোটার এখন তো বলতে scrutiny দিন। করে দেখা যাচ্ছে না, না, তো। বলতে দিন। হ্যাঁ, বলো, scrutiny বলো, করে বলো, দেখা বলো, যাচ্ছে। বলো, বলো, বলো। এতদিন তৃণমূল কংগ্রেস ভুতুরে ভোটার নিয়ে কথা বলেনি কেন? যে মোমেন্টে বিজেপি তথ্যসহ লক্ষ লক্ষ ভুতুরে ভোটারের ডিটেল জমা দিচ্ছে নির্বাচন কমিশনকে, তৃণমূলে লাফাতে শুরু করে। দিল্লিতে ভোট হয়নি বলে কথা দেখুন, বলেনি, দেখুন, হরিয়ানায় ভোট হয়নি বলে কথা বলেনি। দেখুন, সম্পূর্ণরূপে ভুল কথা। বাংলার বুকে শুধু ভোট হচ্ছে আর অন্যান্য রাজ্যে ভোট হচ্ছে না, অন্যান্য রাজ্যের মানুষ বোকা, আপনার এটা মনে হয়? তৃণমূল কংগ্রেসের যে লাভলি খাতুন, আজকে আপনি দেখেছেন পঞ্চায়েত প্রধানকে পর্যন্ত বাংলাদেশের বাসিন্দা হিসেবে অভিযোগ উঠছে। রত্না বিশ্বাস দাঁড়িয়ে বলছে তৃণমূলের নেত্রী, মিডিয়া দেখাচ্ছে, আমি বলছি না, মিডিয়া বলছে, রত্না বিশ্বাস ওপেন দাঁড়িয়ে বলছে মিডিয়া সভা থেকে যে আমরা ভোটার কার্ড করে দেবো, আপনারা এখানে বসুন। আজকে দেখেছি আমরা কিভাবে পিঠে শিল্পী শাহজাহান তার বাহিনী দিয়ে কিভাবে অত্যাচার চালিয়েছে। আজকে বাংলাদেশিরা সম্পূর্ণভাবে যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে তৃণমূল কংগ্রেস তাদেরকে জায়গা করে দিয়েছে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে, তার জন্য আজকে খাগড়াগড় ভূপতিনগর তৈরি হচ্ছে। আজকে বলুন তো গুলশান কলোনি, এই গুলশান কলোনি বলুন বা এই ভাঙড়ের বুকে কদিন আগে দেখলেন যে যেখানে 450 ভুতুরে ভোটার, এদেরকে কারা বসিয়েছে? তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ রূপে যদি এই ভুতুরে ভোটাররা সাহায্য না করতো, তৃণমূল কংগ্রেস সরকারে আসতে পারতো? এত বছর ভুতুরে ভোটাররা যদি বিজেপি বসাতো, ভুতুরে ভোটার করে তৃণমূলই বলছে আমি বলছি না, তৃণমূল কংগ্রেস ধরা পড়েছে বলেই তারা মানুষের কাছে নিজের ভাবমূর্তি পরিষ্কার করার চেষ্টা করছে, কারণ এই অভিযোগ তথ্য সহ তুলে ধরেছে। একটু অ্যাডভান্টেজ তোমরা নেবে। আমি বলছি দায়িত্ব নিয়ে আপনাকে আজকে বলে গেলাম আপনার ক্যামেরায়, আগামী দিনে আমরা নির্বাচন কমিশনের কাছে প্রেসার ক্রিয়েট করব, এই সমস্ত ভুতুরে ভোটারকে ডিলিটেশন করতে হবে এবং এই ভুতুরে ভোটারদের, এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে জিতে এই বাংলার শাসক দল বসে আছে, তাদের যাওয়া, এই ক্ষমতা থেকে চলে যাওয়াটা তাদের সম্পূর্ণভাবে নিশ্চিত। আর আপনি বলছেন হিন্দু হিন্দু হিন্দু, অবশ্যই আমি গর্ব করে বলি আমি একজন সনাতনী হিন্দু, ভারতবর্ষটা সবার, কিন্তু এই বাংলার বুকে যখন এই বাংলার বুকে যখন আপনার ববি হাকিম, ফিরহাদ হাকিম, মাননীয় ফিরহাদ হাকিম বলেন যে উর্দু ভাষায় কথা বলতে হবে, কেউ কেউ বলেন যে ওই একটি বিশিষ্ট ধর্মে জন্মগ্রহণ না করলে আপনি হতবাগা, সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বাংলাদেশের ওই মোহাম্মদ ইউনুসকে কার্যত সমর্থন করে কথাবার্তা বলেন, তখন এই বাংলার বুকে সনাতনীদের ওপর এটা অবশ্যই থ্রেট। এবং এটা আপনাকে মানতে হবে, এই বাংলার বুকে একমাত্র এই বাংলার বুকে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয় এই মুখ্যমন্ত্রীর নিজের কলেজে, তাও আবার মুখ্যমন্ত্রী দলের এক ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই বাংলার বুকে রামনবমীর মিছিল করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হয়। এই বাংলায় যখন চণ্ডীপাঠ হয় খিদিরপুর মেটিয়াবুরুজে, তখন সেটা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। আমি বলছি এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু একটা সম্প্রদায়ের? তিনি তো সবার মুখ্যমন্ত্রী। তার কাছে মানুষ আশা করে যে রাজনৈতিক দল জিতুক আমরা আমাদের ধর্মটা পালন করতে পারবো। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটি বিশিষ্ট ধর্মের প্রতি তিনি ওয়াকিবহাল। আমি জানি না কোন এক নেত্রী বলেছিলেন বোধহয় তৃণমূল কংগ্রেসের, আমি না, আমার স্মৃতিশক্তিটা খুব দুর্বল শান্তনুদা, তিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাঠি খেতেও রাজি আছে। আমার ঠিক নামটা মনে পড়ছে না সেই নেত্রী, তিনি বলেছিলেন একটি বিশিষ্ট ধর্মকে খুশি করার জন্য। তো সুতরাং সেই ধর্মের ভোটে যিনি জিতে আছেন, তিনি তো শুধু সবার মুখ্যমন্ত্রী নন, তিনি ভাবছেন তিনি ওই সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী। কিন্তু উল্লেখযোগ্য বিষয় কি জানেন শান্তনুদা, এই বাংলার বুকে এই যখন প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়িগুলো আসে, ওই স্টিকার মুখ্যমন্ত্রী বা স্টিকার সরকার তারা ওই বাংলা আবাস যোজনার নামে চালায়, এই বাড়িগুলো কিন্তু তৃণমূল বা কোনো হিন্দুরা পায় না, তারা সমস্ত সংখ্যালঘুরাও পায়, দরিদ্র মানুষ পায়। নিশ্চয়ই তুমি যেগুলো বলছো 100 বার সমর্থনযোগ্য এবং তুমি লজিক্যাল কথা বলছো। আমাদের প্রশ্ন শেষের দিকে আমি দুটো প্রশ্ন তোমার কাছে রাখবো। প্রথম, শুভেন্দু অধিকারী কিন্তু নিজে হিন্দুত্বের পোস্টার বয় বলে, মানুষ কিন্তু তাই বলছে। শুভেন্দু অধিকারী নিজে বলেছেন আমি হিন্দুদের ভোটে জিতেছি। 1, 2, তোমাদের যদি আদর্শ থাকে, তুমি যে বলছো তৃণমূল অচ্ছুত মানে রাজনৈতিকভাবে কথা বলছি আমি, ব্যর্থ প্রশাসক, ব্যর্থ মুখ্যমন্ত্রী, সব কিছু, সেক্ষেত্রে তোমাদের দলের লোক, তোমাদের দলের বিধায়ক যখন তৃণমূলে যাচ্ছে, তাহলে কি ভেবে যাচ্ছে? দেখুন, ছোট করে বলছি, বলো। এই উত্তরটা ফার্স্টেরই, তারপরে মাননীয় বিরোধী দল নেতার ব্যাপারে আসবো। আমি একটাই কথা বলবো যে দেখুন, এত বড় দল, বহু লোক আমাদের দলেও এসছে, বহু লোক আমাদের দল ছেড়েও গেছে, কিন্তু সেটা বড় কথা নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আক্রমণ করতে গেছিলেন, সে এখন তৃণমূলের সাংসদ। আমি আর উদাহরণ ডিটেল দিলাম না, রেজ্জাক মোল্লা, ফেজেক মোল্লা, অনেক উদাহরণ আছে। দেখুন, আমি একটাই কথা বলবো, যারা চলে যাচ্ছে তারা কিসের স্বার্থে যাচ্ছে, কোন ভয় যাচ্ছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, দল বুঝে নেবে। কিন্তু একটা কথা বলি, সনাতনী হিন্দুদের
অস্তিত্ব রক্ষার লড়াই এবং এই বাংলার বুকে আমরা সব ধর্মকে সম্মান করি, কিন্তু সনাতনীদের ওপর যেভাবে আক্রমণ বাড়ছে তৃণমূলের আমলে, শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি সত্যিই যে কথাটা বলেছেন যে তিনি কোনো ভুল কথা সত্যি বলেনি। কারণ দেখুন, আজকে মানতে হবে ভারতীয় জনতা পার্টি বিজেপি শুধুমাত্র হিন্দুদের জন্য না, এই বাংলার বুকে গোটা ভারতবর্ষে সংখ্যালঘুদের জন্য প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। প্রধানমন্ত্রীর যে সমস্ত স্কিম সেখানে বলা নেই যে অনলি ফর হিন্দু, বলা আছে দরিদ্র মানুষের জন্য, সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আছে। তারপরেও একটি সম্প্রদায়ের ভোটে নাকি সম্পূর্ণভাবে মানে বিরোধী দলনেতা জেতেননি, যেটা বলেছেন। কারণ তার কাছে নিশ্চয়ই কিছু ভিত্তি এবং কিছু তথ্য আছে, না হলে তিনি এই অভিযোগ করেন না। আমরা দেখেছি এই বাংলার বুকে এই সম্পূর্ণভাবে সনাতনকে আক্রমণকারীরা যারা দুষ্কৃতী বাহিনী, তাদেরকে তৃণমূলের সরকার গ্রেপ্তার করে না। তবে আমি একটা কথা বলি, এই বাংলায় বর্তমানে সনাতনীদের ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজয় আগামী 2026-এ নিশ্চিত, এবং সনাতনীরাই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ওই ভাগীরথীর জলে গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন দেবে। অরিজিৎ, অনেক ধন্যবাদ, তুমি উত্তেজিত হয়ে গেছিলে এবং আমাদের নির্বাচন সংক্রান্ত অনুষ্ঠান তোমাকে নিশ্চয়ই আগে থেকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। নীতি নির্ণয় না দুর্নীতি, যা সামাজিক অনুষ্ঠান, যেখানে দুর্নীতি সেখানে কিন্তু ট্রাই বাংলার এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে আসছি। পর্ব চলতে থাকবে, আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাই টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।